আসসালামু আলাইকুম। ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া ফিরোজ। এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক। আমরা এর আগেও একটু পড়ে আসছিলাম যে অ্যান্টিবায়োটিকটা কি। আমরা বলছিলাম এটা এক ধরনের সাবস্টেন্স অথবা কেমিক্যালস, যেটা আমাদের শরীরের উপর কিছু কাজ করে। যেমন ব্যাকটেরিয়াল যখন কোনো ইনফেকশন শরীরে প্রবেশ করে সেটাকে প্রতিরোধ করতে পারে, অথবা কোনো জীবাণু গ্রোথটাকে ধ্বংস করতে পারে, তখন সেটাকে আমরা কি বলি, কেমিক্যালসটাকে অ্যান্টিবায়োটিক। ঠিক আছে? এবং অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয় কার উপর? জীবন্ত অঙ্গাণু বা লিভিং বডির উপর। ঠিক আছে? তাহলে অ্যান্টিবায়োটিক কি বললাম? কোনো জীবন্ত অঙ্গাণুর উপর যখন কোনো রাসায়নিক উপাদান বা সাবস্টেন্সগুলো দেওয়া হয় যেটা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনটা প্রতিরোধ করে বা ভেতরে প্রবেশ করতে দেয় না, বাধা দেয়, অথবা কোনো ইনফেকশন ঢুকে গেছে বা এটার গ্রোথটাকে কিল করবে, মেরে ফেলবে, তখন সেটাকে আমরা বলবো অ্যান্টিবায়োটিক। তাহলে মেডিকেল সায়েন্স অনুযায়ী কি বলছে যে অ্যান্টিবায়োটিক্স ইজ দ্য কেমিক্যালস হুইচ রেজিস্ট দ্য গ্রোথ অর কিল্ড দ্য প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম। ঠিক আছে? তাহলে কি বললাম যে অ্যান্টিবায়োটিকটা হচ্ছে ইট ইজ দ্য কেমিক্যালস অর সাবস্টেন্স হুইচ রেজিস্ট দ্য গ্রোথ অর কিল্ড দ্য প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম ইজ কল্ড অ্যান্টিবায়োটিক। এখন অ্যান্টিবায়োটিক আমাদের ডেন্টালে কোন কোন ধরনের অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করতে পারি? ডেন্টালে কমন যেগুলো আমরা ব্যবহার করি, টেট্রাসাইক্লিন, অ্যামোক্সিসিলিন গ্রুপ, তারপর হচ্ছে সেফ্রাডিন গ্রুপ আমরা ব্যবহার করতে পারি, পেনিসিলিন, অ্যাম্ফোসিলিন, সেফালোস্পোরিন, হ্যাঁ, তারপর সিফ্রোফ্লক্সাসিন, অ্যাজিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন, তারপর ক্লিন্ডামাইসিন গ্রুপ আছে, ফ্লুক্লক্সাসিলিন, এই জাতীয় ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং এগুলো কিভাবে ব্যবহার করব? রোগীর সিভিয়ারিটি অনুযায়ী, মানে রোগের কন্ডিশন অনুযায়ী। তাহলে আমরা কোন কোন ধরনের ওষুধ বললাম? একটা বললাম টেট্রাসাইক্লিন, অ্যামোক্সিসিলিন, সেফালোস্পোরিন, সেফ্রাডিন, তারপর পেনিসিলিন গ্রুপ আছে, অ্যাজিথ্রোমাইসিন গ্রুপ আছে, সিপ্রোফ্লক্সাসিন গ্রুপ আছে, ইরাইথ্রোমাইসিন, ক্লিন্ডামাইসিন গ্রুপ, আরও আছে ফ্লুক্লক্সাসিলিন, সেফাড্রক্সিল, এই জাতীয় ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি। এখন অ্যান্টিবায়োটিককে কিছু শ্রেণীবিন্যাসে বিভক্ত করা হয়। প্রথম যেটা শ্রেণীবিন্যাস সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন, তার মানে তার যান্ত্রিক কাজের উপর নির্ভর করে বিভক্ত করা হয়। এই গ্রুপের মধ্যে কিছু ওষুধ আছে যেগুলো আমরা যান্ত্রিক কাজে ব্যবহার করি, যেমন ব্যাসিট্রেসিন, তারপর নিস্টাটিন, অ্যামফোটেরিসিন বি, ঠিক আছে, টেট্রাসাইক্লিন, রিফ্যাম্পিসিন, এই গ্রুপগুলো ব্যবহার করা হয়। তাহলে আমরা কি বললাম? প্রথম গ্রুপটা হচ্ছে অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন, যান্ত্রিক কাজের উপর নির্ভর করে কিছু ওষুধ আমরা ব্যবহার করি। একটা হচ্ছে ব্যাসিট্রেসিন, নিস্টাটিন, অ্যামফোটেরিসিন বি, রিফ্যাম্পিসিন, টেট্রাসাইক্লিন ইত্যাদি ওষুধগুলো ব্যবহার করি। পরের ক্লাসিফিকেশন হচ্ছে অ্যাকর্ডিং টু স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, মানে কতটুকু এলাকায় বা ছোট জায়গা বা বৃহৎ ইনফেকশনের জন্য আমরা নির্ভর করে ওষুধগুলোকে বিভক্ত করব। একটা হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, হয়তো এটা কোনো বৃহৎ ইনফেকশনের জন্য ব্যবহার করা হচ্ছে। কোন গ্রুপ? সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন গ্রুপ, সেফালোস্পোরিন গ্রুপ, এই ওষুধগুলো। আর ন্যারো স্পেকট্রাম বা সরু কোনো জায়গায় ইনফেকশনের জন্য ব্যবহার করি আমরা পেনিসিলিন, অক্সাসিলিন, এগুলো। আর মাইক্রোলিড হিসেবে বা ম্যাক্রোলিড হিসেবে ব্যবহার করা হয় ব্যাসিট্রেসিন গ্রুপটা। ঠিক আছে? এই গেল তিনটা। পরের ক্লাসিফিকেশন হচ্ছে অ্যাকর্ডিং টু মোড অফ অ্যাকশন, তার মানে এর কার্য পদ্ধতির উপর নির্ভর করে এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। কার্য পদ্ধতির উপর বিভক্ত করে দুই রকম, কি কি? একটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক আর একটা হচ্ছে ব্যাকটেরিওসিডাল। ব্যাকটেরিওস্ট্যাটিকটা কি করে? কোনো রোগ বা জীবাণু আসলে সেটাকে প্রতিরোধ করে। আর ব্যাকটেরিওসিডাল হচ্ছে তোমার ভেতরে রোগ চলে আসছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ওটাকে মেরে ফেলবে, একেবারে মেরে ফেলবে, কোনো বাদ দেওয়া দিনই, একদম মেরে ফেলবে, কিল। তাহলে এই দুটা। তাহলে প্রথম ভাগ হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক, যেটা জীবাণুকে প্রতিরোধ করে। কোন ধরনের ওষুধ? টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিনটা রোগের প্রতিরোধ করে বা ব্যাকটেরিওস্ট্যাটিক হিসেবে ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে ব্যাকটেরিওসিডাল, যেটা আমার জীবাণুগুলোকে একেবারে মেরে ফেলে, যেমন পেনিসিলিন, সেফালোস্পোরিন। বোঝা গেছে? এখন চলে যাই, আমরা যে এই যে অ্যান্টিবায়োটিকগুলো পড়লাম তার মধ্যে একটা গ্রুপ আছে কিন্তু মেট্রোনিডাজল। এই মেট্রোনিডাজল নিয়ে আমাদের মধ্যে অনেক রকম প্রশ্ন আছে, যে মেট্রোনিডাজল আমরা কম বেশি সবাই জানি এটা শুধুমাত্র পেট খারাপে ব্যবহৃত হয়, বাট এটা কিন্তু ভুল ধারণা। একটা ওষুধের কিন্তু একটাই কাজ না, একটা ওষুধ অনেকগুলো কাজের জন্য ব্যবহার করা হয়।
তাহলে কি কি কাজের জন্য আমরা ব্যবহার করি? তাহলে প্রথমটা হচ্ছে মেট্রোনিডাজলের ইন্ডিকেশন, যেটা প্রথম আফটার স্কেলিং অফ টুথ, দাঁতের ক্ষেত্রে স্কেলিং করার পরে কিন্তু মেট্রোনিডাজল দেওয়া হয়। 2 নম্বর বলছে যে কোনো ধরনের পেরিওডন্টাল ইনফেকশন, আমার দাঁতে অন্যান্য কোনো ইনফেকশন থাকলে পেরিওডন্টাল, সেই ইনফেকশনে আমরা দিতে পারি। যেটা কমন সবাই জানে, ফুড পয়জনিং বা পেটের সমস্যা হলে দেওয়া হয়। সার্জিক্যাল প্রোফাইল্যাক্সিস, যে কোনো ধরনের সার্জিক্যাল প্রোফাইল্যাক্সিসে দেওয়া হবে, মানে ছোট হোক বড় হোক, কোনো সার্জারি হয়েছে তারপরে কিন্তু দেওয়া হয়। অ্যাকুট ওরাল ইনফেকশন, মুখের যে কোনো ধরনের ইনফেকশনে দিতে পারি। অ্যাকুট নেক্রোটাইজিং আলসারেটিভ জিঞ্জিভাইটিস, অ্যানারোবিক ইনফেকশন, এগুলোর ক্ষেত্রে আমরা দিতে পারি। ঠিক আছে, তাহলে ইন্ডিকেশন অফ মেট্রোনিডাজল আমরা কি কি পেলাম? আফটার স্কেলিং অফ টিথ, পেরিওডন্টাল ট্রিটমেন্টের জন্য, ফুড পয়জনিং এর জন্য, সার্জিক্যাল কোনো প্রোফাইল্যাক্সিস হিসেবে, অ্যাকুট ওরাল ইনফেকশন, অ্যাকুট নেক্রোটাইজিং আলসারেটিভ জিঞ্জিভাইটিস, অ্যানারোবিক ইনফেকশন, এগুলোর জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন চলে যাই অ্যাডভার্স ইফেক্ট অফ মেট্রোনিডাজল। মানে মেট্রোনিডাজলের কিছু সাইড এফেক্ট আছে। কি কি? যেমন কোনো রোগী খেলে বলবে যে মেটালিক টেস্ট লাগে, মেটালিক টেস্ট ইন দা মাউথ, কারণ নওশিয়া হতে পারে, ভমিটিং হতে পারে। ঠিক আছে, আর কি হয়? অ্যানোরেক্সিয়া, ক্ষুধামন্দা, কারো কারো ক্ষেত্রে জন্ডিস হতে পারে, আবার কারো হেপাটাইটিস ধরা যেতে পারে। তো হেপাটাইটিস একদম রেয়ার কেসের ক্ষেত্রে। কেউ কেউ আবার বলে যে মাথা ব্যথা করতেছে, হেডেক। আর সাইকোটিক ডিসঅর্ডার হয়, মানে মনোরোগ ব্যাধিটা তার মধ্যে চলে আসছে। এই হলো অ্যাডভার্স ইফেক্ট। ঠিক আছে, এখন চলে যাই অ্যানালজেসিক গ্রুপটা। অ্যানালজেসিক মানে কি? ব্যথার ওষুধ। আমরা এক কথায় বলি ব্যথা নিরাময়ের জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অ্যানালজেসিক। তাহলে দ্য ড্রাগস হুইচ আর ইউজড টু রিলিভ দ্য পেইন বা রিলিজ দ্য পেইন ইজ কল্ড অ্যানালজেসিক। দ্য ড্রাগ হুইচ আর ইউজড টু রিলিভ দ্য পেইন ইজ কল্ড অ্যানালজেসিক। এখন অ্যানালজেসিকের শ্রেণীবিন্যাস আছে। অ্যানালজেসিককে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অল্প থেকে মাঝারি ব্যথায়, আর একটা হচ্ছে বেশি ব্যথার জন্য। তো বেশি ব্যথার জন্য যেটা ব্যবহার করা হয় ওই গ্রুপটাকে আমরা বলি নার্কোটিক অথবা ওপিওয়েড গ্রুপ। তো নার্কোটিক অথবা ওপিওয়েড অ্যানালজেসিক এই গ্রুপের ওষুধগুলো কি কি? এগুলো বেশি ব্যথায় ব্যবহার করা, যেমন মরফিন, প্যাথিড্রিন, অক্সিমরফিন, হাইড্রোমরফিন, এগুলো। ঠিক আছে, আর নন নার্কোটিক বা অল্প ব্যথায় কিছু ব্যবহার করা হয়, যেমন আমরা সবসময় ব্যবহার করি অ্যাসপিরিন, প্যারাসিটামল, ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন, কিটোপ্রোফেন, কিটোরোলাক, ট্রোমিথামিন, ইটোরোক্সিব, এই জাতীয় ওষুধগুলো। এটা হচ্ছে নন নার্কোটিকের মধ্যে। বোঝা গেছে? এখন আমরা চলে আসি, এই যে আমরা এত ধরনের ড্রাগ করলাম, এই ড্রাগগুলো শরীরের মধ্যে কোন কোন রুট দিয়ে প্রবেশ করানো হবে, মানে কোন কোন দিক থেকে আমার শরীরে এগুলো প্রবেশ করবে। যেটা কমন রুট, মানে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের প্রথমটা, সেটা হচ্ছে মাউথ। আমরা কিন্তু মুখ দিয়ে ওষুধ খাই, তাই না? তার মানে মাউথ। এরপরে আসে অনেক সময় কিছু ওষুধ আছে জিভের নিচে দেওয়া হয়, সেটাকে বলা হয় সাবলিঙ্গুয়াল রুট। তারপরে পায়ুপথে দেওয়া হয়, ওটাকে বলা হয় রেকটাল রুট। ঠিক আছে, আইভিতে দেওয়া হয়, তার মানে ইন্ট্রাভেনাস রুট। আইএম এ দেওয়া হয়, তার মানে ইন্ট্রামাসকুলার রুটে দেওয়া হয়। চামড়ার নিচে দেওয়া হয়, তার মানে সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হবে। দেখবা যে হাতটা পুড়ে গেলে আমরা মলম দিই, তাই না? কেটে গেলে বা পুড়ে গেলে, ওটাকে বলা হয় টপিক্যাল রুট। আবার অ্যাজমা রোগীরা কি নেয়? স্প্রে নেয়, ওটাকে বলা হয় ইনহেলেশন। বোঝা গেছে? তাহলে আজকের টপিকস এইটুকু। ঠিক আছে, ধন্যবাদ।